वीरे संतं नमाम्यहम्। श्री श्री ठाकुर श्री श्री माँ शारदा एवं श्रीमद स्वामी विवेकानंद जी महाराज जी के आप में प्रणिपात पूजनीय स्वामी श्रुति सारानंद जी महाराज जी के जिन्हें आश्रमेर अध्यक्ष पूजनीय महाराज আমাকে এখানে আসার व्यवस्था করে দিয়েছেন। पूजनीय स्वामी ज्ञानालोकानंद जी महाराज जी का साष्टांग प्रणाम, सश्रद्धा नमस्कार स्वामी एकरूपानंद जी महाराज जी के, जिन्हें जी महाराज श्रुति सारानंद जी महाराज कथाय जिन्हें এই আশ্রমের নেপথ্যের নায়ক বা কর্ণধার। এই আজকে এই সভায় যে সমস্ত বিদ্যালয় এবং মহাবিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকারা আছেন বা অন্য শিক্ষক শিক্ষিকারা আছেন তাদেরকে সশ্রদ্ধ নমস্কার এবং সব থেকে স্নেহভরা শুভেচ্ছা এবং নমস্কার সব থেকে প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। আমি শুরু করব, তার আগে আমি একটু টেস্ট নেব। মহারাজ অ্যালাউড একটা টেস্ট নেব ছোট্ট। আমরা টেস্টটা হচ্ছে তোমরা একটা কনসেন্ট্রেশন, টেস্ট অফ কনসেন্ট্রেশন, রাইট? তোমরা একটা সোজা হয়ে বসবে। তোমাদের পরীক্ষাটা হচ্ছে তালি লাগাতে হবে, ঠিক আছে? তালিটা কিন্তু তোমরা যেমন তালি অনেকগুলো মানো না এরকম করে সেরকম নয়। তালিটা হবে জাস্ট একটা, দুটো হবে না, তিনটে হবে না, আমরা একসঙ্গে সব যেন শুনতে পাই, ঠিক? সঙ্গচ্ছদ্দম সংবদ্ধম সংবনাংশিতম, একসঙ্গে যা হবে সমান মন্ত্র সমিতি সমানি। তো তোমরা রেডি থাকো, কারণ যদি এক সেকেন্ড আলাদা হয় তাহলে তালিটা আলাদা হয়ে যাবে। কিন্তু তার একটা কন্ডিশন আছে, আমি কি বলবো তখন তোমরা তালি মারবে, যখন তখন মারলে হবে না। আমি বলবো 5, লিসেন কেয়ারফুলি, 5, হ্যাঁ? তো তার আগে 1 2 3 বা কেমন বলবো, কত স্পিডে বলবো সেটা আমার, কিন্তু তোমাদের অ্যাটেনশন আনলেস আই সে 5, লিসেন কেয়ারফুলি, তবে গিয়ে তালি মারবে। তালিটা আলাদা হবে না, একসঙ্গে হতে হবে। তাহলে তোমরা তাম্রলিপ্ত নগরীকে বলবে এটা কে বেশ কিছু বড়, না হলে আমরা সব ঠিক আছে? রেডি? 1 1 2 3 4 একদম রেডি করে রাখো। 1 2 3 4 5 but very correct, কিন্তু listen whether it is fire and 5 or 5, so just simple thought. One more class. 1 2 3 4 okay 1 2 3 4 good, very good, excellent. তো তাহলে যেহেতু মহারাজ বলেছেন একটু জনজাতির কথা, আমি আজকে তোমরা সব জানো এই যে কে ভাষণ করছিল শ্রেয়া একটু আগে, তারপরে তোমরা সব গান করলে। আমি তখন বসে বসে ভাবছি এদেরকে কি বলবো রে, এরা তো ভালো ভাষণ দেয়। তারপরে কিছু একটা কাগজ এনেছিলাম, কলম পয়েন্ট নোট করতে শুরু করেছি, কিন্তু দেখলাম বিফোর টাইম শুরু হয়ে গেছে আমার টাইম। পরীক্ষা আসার আগে যদি পরীক্ষা হয়ে যায় কি মুশকিল, বুঝতেই পারছো। আমার দেরিতে ছিল, তার আগেই সময় হয়ে গেছে। তো যাই হোক, ঘটনা হলো আমাদের স্বামীজি চেয়েছিলেন যেন নতুন ভারত বেরোবে। কোথা থেকে বেরোবে? এই পাহাড় থেকে, জঙ্গল থেকে। তিনি তার একটা তোমাদের স্বদেশ মন্ত্র পাঠ করে তারপরে সে কথাগুলো আছে, হ্যাঁ? তো আমাদের স্বামীজি চেয়েছিলেন আমাদের এই যে ভাব পুরা বিশ্বময় ছড়িয়ে পড়বে। আর একটা কি বলেছিলেন, যদি মাউন্টেন মোহাম্মদের কাছে না আসতে পারে, সে কথা তিনি নিয়েছিলেন, তাহলে মোহাম্মদ কিন্তু মাউন্টেনের কাছে পৌঁছাতে হবে। তো আমাদের এই যে রামকৃষ্ণ মিশন, তোমরা সব এখানে যারা
আছো না, তোমরা দধিচি মুনির গল্প শুনেছো? দধিচি মুনি তার নিজের অস্থি দিয়ে দিলেন, হ্যাঁ, নিজের প্রাণত্যাগ করলেন যাতে দেবতারা জয়ী হয়। ঠিক তোমরা আরেকটা গল্প জেনেছো, একটা খুব প্রখ্যাত একটা গল্প আছে, দ্য গিভিং ট্রি। মহারাজ বলে থাকেন অনেক সময়, এবারে ওই সিলভার স্টেইন বলে একজন ভদ্রলোকটা ছোট্ট একটা গল্প লিখেছেন। আমি কেন বলছি তার একটা প্রেক্ষাপট এটা। ছোট্ট গল্পটা হচ্ছে, কেউ পড়েছে নাকি গল্পটা? ছোট্ট একটা গল্প, 2 মিনিটে হয়ে যাবে। তো বলছি, একটা গাছ ছিল আর একটা বাচ্চা ছিল। গাছ আর বাচ্চা দুজনের মধ্যে খুব বন্ধু, ঠিক আছে? তো বাচ্চাটা খেলতে যেত, ওই গাছের কাছে লুকোচুরি খেলতো, তারপরে টায়ার্ড হয়ে গেলে আবার গাছের কাছে এসে তার শুয়ে পড়তো। কি আরেকটু বড় হয়েছে, সে গাছের পাতা নিচ্ছে, খুলছে ইত্যাদি। কিছুদিন পর মাঝে মধ্যে গাছ থেকে ফল পড়তো। যাই হোক, এর মধ্যে এত ভালোবাসা হয়েছে, তাদের খিদে পেয়েছে। তো বলছি, আমার তো খিদে পেয়েছে। গাছ বলছে, আমার গায়ে উঠে পড়, খেয়ে নে। উঠে পড়ে আপেলগুলো খেয়েছে, একটা দুটো এমনি খেয়েছে, তারপরে এসে আবার ঘুমিয়ে পড়ছে। আরো একটু বড় হয়েছে গাছটা। তারপরে সেই দিনে আমি ছোট করছি গল্পটা, একটু ছোট করছি। এসে বলছে তার মনটা খারাপ। গাছ থেকে জিজ্ঞেস করছে, তোমার মন খারাপ নাকি গো, কি হয়েছে তোমার? বলে, আমার কিছু টাকা লাগে, তুমি আমাকে টাকা দিতে পারো? গাছ বলছে, না, আমি তো টাকা দিতে পারবো না। তাহলে তুমি একটা কাজ করো, তুমি আমার উপরে উঠো, এই যত সব ফল আছে সব নিয়ে নাও, যত কোনো আপেল আছে তুমি নিয়ে নাও, তাকে নিয়ে বাজারে বেচে দাও, তারপরে তোমার অনেক টাকা হবে। তো সেই বাচ্চাটি সেরকম করে করেছে, যে ফল নিয়ে বিক্রি করে দিয়েছে। এত ভালোবাসা হয়েছে, সে গাছের গায়ে লিখেছে, তোমরা যেমন ছেলেমেয়েরা করো, আই করে এমন একটা কিছু দিয়ে ইউ লিখেছে, বুঝলেন, গাছটাকে লিখেছে। তো গাছের সঙ্গে খুব ভালোবাসা হয়েছে, সেও তাকে লিখেছে, ও তাকে লিখছে। কিছুদিন পরে এসে আর একটু বড় হয়েছে, আবার এসে দেখছে গাছের কাছে, গাছ বলছে আই লাভ ইউ, সে বলছে আই লাভ ইউ। তো তখন দেখছে মুখটা কেমন এরকম করে বসে আছে। তো বলছি, গাছ বলছে, তুমি কি কিছু অসুবিধা হয়েছে? হ্যাঁ। কি? না, আমার একটা বাড়ি বানাতে লাগে, খুব বৃষ্টি হচ্ছে। তো গাছ বলছে, তো কি হয়েছে, তুমি আমার ডাল পাতাগুলো কেটে নাও, কেটে নিয়ে বাড়ি বানাও। সেই সময় তারপরে ডাল পাতাগুলো কেটে নিয়েছে, বাড়ি বানিয়েছে। এটা গেল, আবার কিছুদিন চলে গেছে, সে লোকটি বড় হচ্ছে, ছেলেটা ক্রমশ বড় হচ্ছে। তারপরে এসে বলছে কি, বাড়িতে হলো, আবার একটা মন খারাপ। তখন গাছ আবার সেরকম জিজ্ঞেস করছে, কি হয়েছে তোমার? বলছে, না, আমার এখানে ভালো লাগছে না, আমি একটা নৌকা নিয়ে এইখান থেকে পালিয়ে যেতে চাই। তখন গাছ বলছে, গাছ, তুমি একটা আমাকে নৌকা দিতে পারো? বলছে, না, আমি তো নৌকা দিতে পারবো না, তুমি একটা কাজ করো, আমার যে ট্রাঙ্কটা আছে না, ডাল ভাত তো কেটে নিয়েছিল আগে, তুমি আমার ট্রাঙ্কটা কেটে নাও, আমার শরীরটাকে। সে কি করছে, কেটে নিয়ে তুমি নৌকা বানাও। তারপরে দেখা যাচ্ছে সে ছেলেটা যাকে লিখেছিল, সে গাছের মধ্যে লিখেছিল আই এরকম এরকম, তাকে দিল কেটে, তাকে নিয়ে গেল, নিয়ে তাকে করেছে কি, নৌকা বানালো, চলে গেল। গাছের কাছে কিছু নেই। আরো অনেক দিন চলে গেছে। তারপরে সেই মানুষটা তখন বুড়ো, তখন সে আবার এসছে, দেখেছো আমার বন্ধু এসছে, গাছের সেই খালি কিছু নেই, ওই মাটি থেকে হয়তো 2 ফুট হাইটের তলাটা যে কাটা থাকে, এটা আছে খালি ছোটটা। তো তবু তাকে দেখে জিজ্ঞেস করি, বন্ধু, তোমার কি কিছু অসুবিধা আছে? কিন্তু আমার কাছে তো এখন আর কিছু দেওয়ার মতো নেই। তখন বলছে, আমি তো তোমাকে ঘর দিতে পারবো না, নৌকা দিতে পারবো না, আমার তো কিছু নেই। বলছে, না, আমি আর কিছু চাই না। এই সময়ে একটু শান্তিতে একটি জায়গায় বসতে চায়, বুড়ো বয়সে। তখন সেই গাছ বলছে, আরে বন্ধু, এই দেখো, এই যে কাটা হয়ে গেছে, সেটাকে অল্প হাইট আছে, তুমি এর উপরেই বসো। তো সারমর্ম হলো, গাছটা সেই যে করতে পেরেছে তাতে কিন্তু খুব খুশি, যে সব কিছু দিয়ে গেল। গল্পের টাইটেল হচ্ছে দ্য গিভিং ট্রি, সব কিছু দিয়ে যায়। এই বন্ধু তখন হয় যখন একজন আরেকজনকে দিয়ে।
কিন্তু এখানে দেখা যাচ্ছে ছেলেটা সব কিছু নিচ্ছে, কিন্তু গাছ কন্টিনিউসলি দিয়ে যাচ্ছে। যোগীজির কাছে টাইটেল হচ্ছে দ্য গিভিং ট্রি। তো আমরা যদি এরকম করে দিয়ে যেতে পারি, কন্টিনিউসলি গিভিং, বাবা মা দিয়ে যায়, টিচাররা দিয়ে যায়, তারা কিন্তু যে আশা করছে প্রতিদিনে তোমাদের তাকে বুড়ো বয়সে দেখবে, নট নেসেসারিলি, কিন্তু দিয়ে যাচ্ছে। তো এই যে দিয়ে যাওয়া, আমরা যখন জঙ্গলে গেছি, যখন দধিচি মুনি সেই সময় দিয়েছিলেন, আমাদেরও সেই রামকৃষ্ণ মঠ মিশনের সেবা স্বামীজির আদর্শ নিয়ে কিছু কিছু মহারাজ এরকম গেছেন। সেরকম অনেক জায়গায় হয়েছে আমাদের রামকৃষ্ণ মঠ মিশনে, যেটা প্র্যাকটিক্যাল, যেখানে মানুষ পড়াশোনা করতে আসতে চায় না। তারা হচ্ছে জনজাতি, মানে বুঝতে আদিবাসী, তো তারা শিকার করে খুশি, একটা ধনুষ তীর নেবে, শিকার করবে, নিজের মতো করে ঘুরে বেড়াবে। সেই মানুষগুলোকে গিয়ে আমরা শিক্ষা দেব। তারা মোটেই চাইছে না। কেউ একজন গেছে, তারা বাইরের কোনো মানুষ আসুক চায় না, তীর ধরে একটা মারলো, তীরটা গায়ে লাগলো না, তারপরে কাছে গিয়ে লাগলো, তারপরে দেখলাম কিছু হয়নি, পালিয়ে যাচ্ছে না লোকটি। তারপরে সে হচ্ছে কি গিয়ে জিজ্ঞেস করছে, আমরা তারপরে এলো মানুষটি, তার সঙ্গে তার কাপড় চোপড় করে না, একটু একটা লেংটি মতো কিছু থাকে, বাজিয়ে দেখছে একটু কেমন করে। আরো কিছু কিছু ভয় দেখানো নানা রকম উপায় আছে। আরেকজন মহারাজ, যার কথা শুরু করেছিলাম দধিচি মুনির কথা মতো, তিনি ছিলেন স্বামী প্রভানন্দ। প্রভানন্দ আমাদের একজন ভাইস প্রেসিডেন্ট, তিনি নন, আরেকজন প্রভানন্দ, প্রথম প্রভানন্দ। তেনার শুরুটা হচ্ছে সেলা বলে একটা পাহাড় আছে নদীর ধারে, সুন্দর জায়গা, মেঘালয়। তিনি না খেতে পাচ্ছেন না, হেঁটে হেঁটে যেতে হচ্ছে, খুব বৃষ্টি হয়, ভাষা বুঝেন না, পড়ে যাচ্ছেন বারবার, কেউ তাকে হয়তো সন্দেহ করছে, তা সত্ত্বেও কিন্তু তিনি সেখানে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করছেন। ছোট্ট একটা স্কুল করে সেখানে দিয়ে শিক্ষা দেবেন। এই যে শুরু হলো, এখন সেখান থেকে তোমরা চেরাপুঞ্জি যাবে, এখন 10,000-এর উপরে, প্রায় 12,000 ছাত্রছাত্রী ওখানে পড়ছে। ওরা এখন কলেজ করতে যাচ্ছে, মেডিকেল কলেজ, বিএড কলেজ ইত্যাদি। কি হচ্ছে, এক একটা পাহাড়ের নিচে যেতে পৌঁছাতে পারবে না, এত নিচু, নামতে পারবে না। সেই জায়গায় এই মহারাজরা যাচ্ছেন, স্বামীজির আদর্শ প্র্যাকটিক্যাল করে দেখাতে হবে, সেখানে গিয়ে পৌঁছাচ্ছেন। এবং সেই কারণে আমরা যদি আজকে যদি রামকৃষ্ণ মিশন নর্থ ইস্টে এইভাবে গিয়ে কাজ না করতো, আমাদের হয়তো নর্থ ইস্টটা ইন্ডিয়ার সঙ্গেই থাকতো না, এতদিন তারা চায়না বা অন্য কারণে হয়ে যেতে পারত। কিন্তু এরা যেহেতু গেছেন, সেই সময় তপস্যা করেছেন, তার ফল হচ্ছে এই, তারা মনে করছে আমাদেরকে ভারতীয়রা ভালোবাসে। তাদের খাওয়া দাওয়া আলাদা, পোশাক পরিচ্ছদ আলাদা, ভাষায় খুবই আলাদা, সুতরাং তারা খুব সন্দেহ করে এরা কি এসছে, কি মতলব নিয়ে এসছে। তো এই যে মহারাজ কেউ গেলেন, তীর ধনুক দিয়ে মেরে দেখলো। একজন গেলেন, তাকে একটা জঙ্গলের মধ্যে একটা লন্ঠন দিয়ে পালিয়ে গেল, কেউ নেই, কোথায় কি আছে। তো এক একটা ঘটনা এমন ঘটেছে যে সেখানে তারা মনে করছে, এমনকি আমাদের সারদা মঠ আছে, সেখানে সন্ন্যাসিনীরা পড়ে গেছেন, সেখানে তার মায়েরা তাদের মেয়েদেরকে লুকিয়ে দিচ্ছেন, না 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 না, আমাদের কোনো মেয়ে নেই, আমাদের কি পড়বার লোক নেই, এরা এসছে কেন, বাচ্চারা ওদের ধরে নিয়ে যাবে, স্কুলে নিয়ে যাবে, পড়তে হবে, আমরা পড়তে চাই না, আমরা এরকম ভালো আছি। আমাকে ছেলে মেয়ে তো বলেছে, সাইন্টিস্টে বলছে, ইউ নো स्वामी जी, हम जब यहाँ आए था ना, अरे हमको तो जंगल में रहना है, भल्लुक जैसा खुले में चले, अरे हमको कैसा लगा पता है, जंगल का जानवर को लेके जैसे पिंजरा में डाल देते हैं ना, কি হয়েছে, আসার পরে এখানে যখন থাকতে হচ্ছে, সে রুটিন মানতে হবে, সকাল 4টে উঠো, চ্যান্টিং করো, এক্সারসাইজ করো। কেন? রামকৃষ্ণ মিশনের যে শিক্ষা, সেটা নট মিওর একাডেমিক, সেটা হোলিস্টিক টিচিং। তোমার অনেক কিছু থাকতে পারে, যদি নৈতিকতা না থাকে, যদি চরিত্রবোধ না থাকে, তুমি যত বড় জ্ঞানী গুণী হও না কেন, কেউ পাত্তা দেবে না। সেই জন্য রামকৃষ্ণ মিশনে এই শিক্ষাটা পাবেন। তাদের কাছে আমরা যেমন ছিলাম, ফ্রি ছিলাম, এই কোথা থেকে ঘরে এলো রে, আমাদেরকে এসব কষ্ট দিচ্ছে, সেরকম করে এসেছি। আমাদের এই বিদ্যা মন্দির সারদাপীঠের একটা ঘটনা, সেটা আদিবাসীদের কথা ছেড়ে দাও, এখানে একটা ঘটনা ঘটেছিল। একটি ছেলে বারবার পালিয়ে যাচ্ছিল হস্টেল থেকে। কেন? আরে এ তো হস্টেল নেই, তো সেন্ট্রাল জেল। তারপরে কি হয়েছে, কিছুদিন পরে সেই ছেলে বড় হয়ে গেছে, তার ছেলেকে অ্যাডমিশন দিতে এসছে। এই জন্য পুরোনো মহারাজ অনেকদিন ধরে আছেন সেখানে। বলছেন, সাত্তু তুমি কি করতে এসছো? যে মহারাজ, যদি আমার ছেলেটাকে একটু
তুমি তো সাতবার পালিয়ে গেছো, বললে একটা সেন্ট্রাল জেল, আবার তুমি ছেলেটাকে এখানে এসছো। মহারাজ সেটাই তো এখন যাওয়ার পরে বুঝেছি, যদি মানুষ হতে হয় তাহলে সেন্ট্রাল জেলেই থাকতে হবে। দয়া করে আমার ছেলেটাকে একটা সেন্ট্রাল জেলেই রেখে দিন। তো আমাদের ঘটনা সেরকম, অরুণাচলে যখন এই তীর দ্বারা মেরেছে, যারা পড়াশোনা করতে আসতে চায় না, যারা সবসময় সন্দেহের চোখে দেখতো, এখন যদি আমরা অরুণাচল সরকারের যেখানে যাই, চিফ মিনিস্টারকে আমরা যেমন সময় বলে আমি আসছি, আচ্ছা মহারাজ আসুন, সে তারা আমরা যে কোনো সময় গিয়ে হাজির হতে পারি, তারা দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, কেন? তাদের মন্ত্রিমণ্ডল কয়েকজন কিন্তু আমাদের এখান থেকে যারা পড়াশোনা করেছে, তারা মন্ত্রী হয়েছে, তারা ডাক্তার হয়েছে, তারা ইঞ্জিনিয়ার হয়েছে, তারা আইএস অফিসার হয়েছে। আর যেই মহিলা আগে আগে ছিলেন, যারা এই মহারাজকে গ্রামে ঢুকতে দেননি, তারা এখন এসে এখন মহারাজটাকে ধরতেন, একটা বাচ্চা দেবে, একটা বাচ্চা দেবে। যেমন সিস্টার মেরিটা কলকাতায় করেছেন, ঠিক সেরকম ওখানে মহারাজ ছেলে বা মেয়েদেরকে পেতে এরকম বসত। সেই জায়গায় এখানে তো কলকাতার মধ্যে, পশ্চিমবঙ্গের মধ্যে ভক্তরা আছেন, মহারাজকে খুব ভালো করে দেখেন। ওরা তো সেই সময় তেমন কিছু জানে না মহারাজরা কি। এরা একটা জিনিস খালি বলতো, মহারাজের সঙ্গে একটা মিল ছিল, বলছে আমরা যেমন কাপড় পরি মহারাজরা সেরকম কাপড় পরে। ওখানকার মেয়েরা তোলা একটা লুঙ্গির মতো পরে, খুব কালারফুল ড্রেস, বিউটিফুল পিপল। হ্যাঁ, দেখতে পারে না, চাইনিজ, কোরিয়ান, এরা একদম ডল মতো দেখতে। হ্যাঁ, তো তারপরে এরকম একটা নিচে পড়বে আর একটা উপর পড়বে, মহারাজ এরকম পরে, সেই জন্য মিল আছে। তো তারপরে তো তারা এখন কি করে, আরে সেই এখন যুদ্ধ, আরে আমার বাচ্চাকে কেন নেবেন না? আরে কি করে নেবো, আমার তো হোস্টেলে 40টা সিট আছে, তোমার 400 লোক এসে হাজির হয়েছে, সকাল থেকে লাইন পড়ে যাবে যে আমাদের বাচ্চাকে নিতে হবে। যারা কতদিন আগে মিশনে আসতে ভয় পেত, তারা এখন এসে মিশনে লাইন দেয়, যেটা হোক যেখানে হোক সেখানে আমাদেরকে কিছু দিতে হবে। তার কারণ হচ্ছে একটাই, আরো ভালো ভালো স্কুল আছে, দিল্লি পাবলিক স্কুল আছে, নতুন স্কুল নবোদয় বিদ্যালয় আছে, তারপরে সৈনিক স্কুল আছে, সব জায়গায় ছেড়ে রামকৃষ্ণ মিশনে আসবে। কেন? তারা বুঝেছে যদি রামকৃষ্ণ মিশনে যাও, কি যদি মানুষ হতে চাও, তাহলে সেন্ট্রাল জেলই দরকার। তো হোক এটা সেন্ট্রাল জেল। যে মহারাজ বলছেন 300 একরের জায়গা, আমরা কাদের সঙ্গে থাকি জানো? আমাদের, তোমরা সব ঘরে গরু রেখেছ, আমরা ঘরে হাতি রেখেছি বেশ কয়েকটা। যখন তখন তারা আসে, তারা বলে এই তোমরা খেয়াল রাখবে, আমরা এখানকার রাজা। তারা মানুষকে কিছু করে না, ফসল টসল খেয়ে টুকটুক যায়, তাদের মতো খুশি মতো আসবে। অজগর, হাতি, জঙ্গল তো পুরো জঙ্গল, সেখানে কোনো মানুষ দেখা যায় না। আমি যে সেন্টারে আছি সেরকম বিশাল বড় নদী আছে, পাহাড় আছে, জঙ্গল আছে। মহারাজ বলছিলেন ওয়েবসাইটে দেখতে, আমি বলবো নো, নো ওয়েবসাইট ফেবসাইট বিজনেস, কাম লেট আস গো অ্যান্ড সি। তোমরা চলে এসো, আমরা তোমাদেরকে থাকতে দেবো, তোমরা দেখবে রামকৃষ্ণ মিশন কি কাজ করছে, দেখে চোখে দেখে বুঝবে। জঙ্গলের মধ্যে যেখানে ইলেকট্রিসিটি থাকে না, যেখানে ফোন চলে না, যেখানে রাস্তা এত ভাঙা, সেখানে 50 বছর আগে এই মহারাজরা দধিচি মুনির মতো গিয়ে তারা যারা কাজ করেছে। আমরা এখন অনেক আরামে আছি, আমি টেলিফোন চলে আমাদের, কিছুদিন আগে চলছিল না, এখন কিন্তু আমি টেলিফোন করতে গেলে 10 কিলোমিটার গাড়ি নিয়ে যেতাম দূরে, সেখানে টেলিফোন করে আসতে হবে। কিন্তু সেখানে এত মানুষ এত সুন্দরভাবে আছে। আর কি সুন্দর জানো, এই যে টেলিফোন নাই, কি বিউটি। সেখানে কিন্তু ড্রাগ পেডলার্স নেই, সেখানে সিনেমা হল নেই। তো সেখানে তোমাদের তো পকেটে পকেটে রাক্ষসটা ঢুকেছে। কে রাক্ষস? ইন্টারনেট। কি আছে? হোয়াটসঅ্যাপ, ফেসবুক। বলছে আগে মানুষ ফাস্টিং করতো, কিসের ফাস্টিং? না মঙ্গলবার অঙ্কের বার, শুক্রবার অঙ্কের বার, আজকে ফাস্টিং করবো। ওই মেয়েরা গুলো ফাস্টিং সব করে দেবে। একটা সব থেকে বড় ফাস্টিং কি? ফাস্টিং নো ইন্টারনেট, নো মোবাইল ফোন। দেখো তো ফাস্টিং করে 7 দিন 10 দিন খালি করে দেখো। এই দেখো নরেন্দ্রপুরে যে টপ করেছে, সে বললো আমি কেন টপ করেছি, আমার কাছে মোবাইল ফোন ছিল না। নো ডিস্ট্রাকশন। আমাদের পকেটে এখন সেই রাক্ষস যারা বাইরে থাকতো আমাদেরকে মারার জন্য, এখন আমাদের পকেটে ঢুকে পড়েছে। তোমরা কিন্তু ভালো, আমি জানি, কারণ তোমরা ভালো না হলে তোমাদেরকে নিজে বাঁচাতে পারতে না। আর এখন তো রাক্ষস দূর থেকে এসে মারতো, এখন কাছে এসে মারছে।
ভেতরে থেকে। তো যাই হোক, তো এখন কি হয়েছে, রামকৃষ্ণ মঠ মিশনে অনেক জায়গায়, তোমরা যদি ঝাড়খণ্ড যাও, আমি কিছুদিন রাঁচি গিয়েছিলাম, সেই ইউনিভার্সিটির ছেলেমেয়েরা কি সুন্দর পড়াশোনা করছে, সায়েন্টিস্ট। তোমরা যদি নারায়ণপুর যাও, সেখানে এই যে টেরোরিজম, আমরাও যেখানে আছি সেখানে নাগা, কিন্তু সেটা স্কুলকে একদম এরকম করে রাখে। অন্য কিছু সব জায়গায় কেউ আসতে পারে না, মন্ত্রীরা আসতে ভয় পায়, কিন্তু মহারাজা যেখানে সেখানে যেতে পারে। এমন একটা ঘটনা তোমরা বুঝলে টের পাবে। আমি একটা কোথাও জায়গায় গেছি, আমি নিজে, সেখানে আসার সময় রাস্তা তো কিছু নেই, চা খেতে ইচ্ছা করছে, চা কোথায় পাবো? তখন ঠিক বহুত দূর আসার পরে একটা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার আছে খানসা বলে, সেখানে ভাবছি চা খেতে হবে, চা কোথায় খাবো, দোকান তো নাই। তখন ডিসিকে ফোন করি, আচ্ছা ডিসি মশাই, মিস্টার থুঙ্গন বলে একজন ছিলেন, ডিসি মশাই আপনি আছেন নাকি? হ্যাঁ হ্যাঁ স্বামীজি, ইয়েস ইয়েস, স্যার ক্যান আই কাম এন্ড মিটিং? হ্যাঁ 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 জরুর, আসুন আসুন। তো গেলাম, তারপরে আসলে কি, তখন বললো চাটা তো ভালো করে খাওয়ানো হয়ে গেল। এরপরে ভদ্রলোক জিজ্ঞেস করছে, আচ্ছা স্বামীজি বলুন তো ব্যাপারটা কি, আপনি হঠাৎই করে এলেন, আগে কিছু খবর নেই? বললাম, আরে আমরা একটু রিলিভ করতে গেছিলাম। বলছে কোথায় গেছিলেন? বললাম যে একটা জায়গার নাম বললাম বরাফ বলে একটা জায়গা আছে, সেটা হচ্ছে বরাফ। হ্যাঁ বরাফ, বরাফ হচ্ছে এনএসসিএন যে নাগা যে আন্ডারগ্রাউন্ড লোক, তাদের হচ্ছে ঘাঁটি। আপনি কোথায় গিয়েছিলেন? বরাফে, উইদাউট পুলিশ প্রোটেকশন। আপনি এখন কি করেন? আমরা কোথাও যেতে পারি না। তো আপনি এরকম করবেন না। তখন আমি বললাম, আমরা তো সেখানে গেলাম, তারাই তো সব জিনিসপত্র বই নিল। কি হয়েছে, এই যে রামকৃষ্ণ মিশনে তারা এসেছে, তারা যারা টেররিস্ট হতো, তারা হয়তো রামকৃষ্ণ মিশন একটা এমন একটা শব্দ তাদের কাছে, কেন তাদের কাছে মানুষ পৌঁছেছে, সেই জন্য তারা কারা ভলেন্টিয়ারিং করছে বলি। একটা ঘটনা, এখানে কোনো মহারাজ একজন কলকাতায় চলে এসেছেন, তিনি সেখানে একটা ক্লাস 9 একটা স্টুডেন্ট খুব দুষ্টিমি করছিল, তাকে, সেখানে খুব বড় বড় ছেলে আসে, একটা ছেলেকে তোমরা বুঝতে পারো, ক্লাস 9 ছেলেকে একজন মহারাজ তার বলছিল কনগ্রাচুলেশনস। একটা ঘটনা কি হয়েছে, ফোন এসছে, খবর এসছে একটা ল্যান্ডলাইন ফোনে, তখন কনগ্রাচুলেশনস ফর বিকামিং এ ফাদার। ক্লাস 9 যে পড়ছে তাকে কনগ্রাচুলেশন জানাতে হচ্ছে, কিন্তু সে বাবা হয়েছে। বুঝতেই পারছো কত বড় বড় ছেলে আসতো। তারপরে 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 এই একটা ছেলেকে, সে তো বদমাশি করছে, তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমি একটা স্যাম্পল দিচ্ছি, তোমার এখন বুঝতে পারবে। সে তখন তাকে চলে যেতে হবে, বদমাশি করেছে, চলে যেতে হবে, মিশন থাকতে পারবে না। বলছে ঠিক আছে, আমাকে তাড়িয়ে দিয়েছেন না, খেয়াল রাখবে। আমি বলে দিচ্ছি, এখান থেকে গিয়ে আমি এনএসসিএন নাগাদের টেররিস্ট গ্রুপ, আমি এনএসসিএন জয়েন করবো আর আপনাকে দেখে নেবো, খেয়াল রাখবে। গেছে, কিন্তু এই যে রামকৃষ্ণ মিশনে 2 বছর 5 বছর 7 বছর থেকেছে, হোলিস্টিক এডুকেশন, কোথায় টেররিস্ট হবে? সে গিয়ে সেই বরাফ যে সব জায়গা যেখানে এনএসএন ঘাটি, সেখানে সে বিবেকানন্দ প্রচার করছে, বিবেকানন্দের ফটো নিয়ে দিচ্ছে। এই রিলিফে আমরা সব জিনিস, সেখানে গাড়ি হয়ে যেতে পারবো না, মাথায় করে কম্বল জিনিসপত্র নিয়ে তারা সব পৌঁছাচ্ছে। মহারাজরা এসছেন, আনন্দ আজকে। সেখানে কোন এনএসএন কাকে এসে মারবে? তো মহারাজ এসছেন, গ্রামে উৎসব। তো দিস ইজ পার্ট এ হোলিস্টিক এডুকেশন। যদি তার ডিগ্রি সে নাও পেতে পারে, তার কি তার ভিতরে একটা মানুষের যে সত্তা সেটা খুলেছে, সে সেখানকার স্থানীয় মানুষের জন্য সে চিন্তা করছে। তো আমাদের রামকৃষ্ণ মিশনের শিক্ষার প্রভাবটা এখানে। আমরা কতটা প্রতিযোগিতা খুব ভালো জিনিস, কেন প্রতিযোগিতা আমাদের সাহায্য করছে আর একটু ভালো হবার জন্য। কিন্তু সেই প্রতিযোগিতা বা তার কেন বড় হলো, যেন তেন প্রকার তাকে ছোট করে নিজেকে বড় করে দেখার যে চেষ্টা, সেইটা আমাদেরকে খুবই দুঃখের কারণ। আমি বড় হতে পারছি না, আরেকজনকে ছোট করে দেখাই, তাহলে আমি বড় হয়ে গেলাম না। দুটো লাইন, বড় লাইনটা যদি তাকে ছোট করে দেয়, এই যে ছোট লাইনটা বড় দেখাবে, সব রিলেটিভ। তো সেই কারণে রামকৃষ্ণ মিশন যখন শিক্ষা দিচ্ছে, আমাদের সবাই, আমাদের অল ইনক্লুসিভ, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্ট হোক, জৈন হোক, হ্যাঁ, ছেলে হোক, মেয়ে হোক, যে সবাই আমাদের এক রক্ত, এক ভাই। রামকৃষ্ণ পরমহংস, মা সারদা, স্বামীজি এসে আমাদের এই শিক্ষা দিয়েছেন যে জগৎকে আপনার করে নিতে হবে। নোবডি ইজ এ স্ট্রেঞ্জার। হ্যাঁ, সব তুমি যদি প্রত্যেকে মনে করো সে আমার ভাই, তখন সে যখন বড় হচ্ছে, তাকে দেখে আমাদের কোনোদিন ঈর্ষা হবে না। ঈর্ষা একটা এমন জিনিস, মানুষকে ছোট করবে। যখন তার কাছে কিছুটা আমরা দেখবো, তখন আমি ভাববো, ও
ওয়ান্ডারফুল, আই মাস্ট ক্লাব, আই মাস্ট ক্লাব। আমি সেটা তোমাদের ক্লাব দেওয়ার কথা শিখেছি প্রথমে, সিঙ্গল ক্লাব। তো ক্লাব, আই মাস্ট বি প্রাউড অফ হিম। আমরা সবসময় আমাদের দেশের জন্য, এই যে ভারত দেশ মহান, তার জন্য নিজে গৌরবান্বিত মনে করব। আমাদের দেশে, এই দেশে জন্মেছি যেখানে মহাত্মা গান্ধী, অরবিন্দ, বিবেকানন্দ, নেতাজি সুভাষ মতো যারা জন্মেছে, যারা তিল তিল করে দধিচি মুনি পৌরাণিক গল্প ছেড়ে দিতে পারো, কিন্তু আজকের দিনে এই বিবেকানন্দ মতো 40 বছর বাঁচলেন না, না খেয়ে স্টারভিং, বিদেশে যাচ্ছেন, খেতে দিচ্ছে না, দরজা বন্ধ করে দিয়েছে, নগ্নবাদ, ঠান্ডা। এই দেশে তোমরা যাও ভেতরে প্রত্যন্ত দেখবে রামকৃষ্ণ মিশনের সংস্পর্শে এসে অমজাত সেই সময়ে মায়ের কথা আছে, কিন্তু এখনো এই সময়ে আমাদের পূজনীয় জ্ঞানালোকানন্দ মহারাজ এখানে আছেন, তিনি কামারপুকুরে হেডমাস্টার যখন ছিলেন, তার একটা ছিল মোস্ট ট্যাঞ্জিবল চেঞ্জ, মানে মনে আছে ওটা আপনার, মোস্ট ট্যাঞ্জিবল চেঞ্জ মানে মহাদুষ্ট ছেলে কদিনের মাসে তার এমন চেঞ্জ হলো দেখার মতো, যে কোনোদিন প্রার্থনায় আসবে না, সেই প্রথমে সে প্রার্থনায় বসে থাকতে। ইন্সপিরেশন দেখেছে, আমাকে নিজেকে কিছু করতে হবে, বেঁচে দেখাতে হবে লাইফ। তো ইনস্টেড অফ বিং জেলাস অফ আদার্স, আমরা দেখি সেই যেন আমাকে উৎসাহ দিচ্ছে, আরেকজন গান গাইছে থেকে আমারও গান গাওয়ার ইচ্ছা করছে, আরেকজন ভাষণ দিচ্ছে থেকে আমারও ভাষণ দেওয়ার ইচ্ছা করছে, পারি না তবু চেষ্টা করছি। সো উই আর হেল্পিং ইচ আদার, মিউচুয়ালি হেল্পিং ইচ আদার। দ্য হোল ওয়ার্ল্ড ইজ ওয়ান। স্বামীজি বলেছেন, the world cannot move without taking the whole, a single atom cannot move without taking the whole world with it. এটা ফিজিক্স একটা প্রিন্সিপাল। একটা পরমাণু যদি যায় না, তাকে ভর্তি করে একটা আসছে, তারপরে আসছে, তারপরে আসছে। সো when single atom cannot move without taking the whole world with it, তো সেরকম আমরা সারা জগৎকে না নিয়ে খালি নিজের জন্য যদি চাই, কিছুতেই করতে পারবো না। আমাদের টেনে ধরবে, কেন এরা উঠতে পারেনি। সো লেট আস টেক দেম, পুল দেম আপ। যারা এগিয়ে গেছে তারা তাদেরকে আরো এগিয়ে নেবে, আর যারা পিছনে পড়ে আছে তারা যেন আমরা অনেক সময় গালাগাল দিই, ওরা সব এই করে এইগুলো, নিজে চেষ্টা করছে না, আবার কিন্তু অন্যদেরকে গালি দিচ্ছে। দ্যাটস নট ফেয়ার। তো এইভাবে আমাদেরকে একটু একটু করে এগোতে হবে। স্বামীজির যে মন্ত্র, স্বামীজির বাণী রচনা একটু করে পড়ার চেষ্টা করো। এবং স্বদেশ মন্ত্র করলে একটু একটু, যদি দিনে নাও না, শোয়ার আগে এক পাতা না পড়ে ঘুমাবো না। বিবেকানন্দ এক পাতা, বিবেকানন্দ টনে এক পাতা পড়ে ঘুমাতো। তারপরে দেখবে এই যে মেট্রিকে 90 পেলাম না 80 পেলাম, তাই নিয়ে সুইসাইড করে ইচ্ছা হচ্ছে, কোথায় চলে যাবে? হ্যাঁ, প্যাথেটিক কন্ডিশন। 90 পেয়েছে, যে 40 পেয়েছে সে ভালো আছে, আর যে 90 পেয়েছে সে সুইসাইড করছে, কেন আমি কেন 99 পেলাম না। প্যাথেটিক। হোলিস্টিক এডুকেশন হয়েছে মাত্র একাডেমিক এডুকেশন। তুমি দেখলে না তোমার জন্য তোমার মা কত করেছে, তোমার বাবা কত করেছে, তোমার শিক্ষক শিক্ষার্থী কত করেছে, তুমি কতটা ইম্পর্টেন্ট, ইউ আর লিভিং ফর ইয়োরসেলফ। প্রথম থেকে বলে না, তুমি মায়ের জন্য বলি প্রদত্ত। তো এই কথা যদি আসে, আই এম নট লিভিং ফর মাই সেলফ। जीना है तो यस यस समझ, जीना है तो दूसरे के लिए जियो, मरना है तो दूसरे के लिए मरो। सो स्वामी जी बोले, they don't live who live for the others, rest are more dead than alive. একটা সেন্টেন্স যদি কখনো চুপচাপ করে নিজেকে বসে ভাবো না, একটা সেন্টেন্স আমাদের জীবন পাল্টে দিতে পারে। কোথায় আন্না হাজারে মরতে যাচ্ছিল সুইসাইড করে, স্বামীজির একটা জিনিস বলো, জীবন পাল্টে গেল। নেতাজি थोड़ी नेताजी होते, वही सुभाष बोस থেকে যেতেন, স্বামীজির কমপ্লিট ওয়ার্কস পড়লে হয়ে গেলেন নেতাজি। গান্ধীজি স্বামীজির ইন্সপিরেশনাল মহাত্মা গান্ধী। তো আমরা এই এক্সাম্পলগুলো নেব, নিয়ে নিজেকে তৈরি করব। আমরা অনেক সময়, তোমরা যেখানে খুব লক্ষ্মী, তোমাদের এরকম টিচার পেয়েছো, এখানে মহারাজ পেয়েছো, এরকম আশ্রম পেয়েছো, আমরা অনেক কিছু পাইনি। ভেরি লক্ষ্মী। ঠাকুর কী করে অনেক পরে আমাদেরকে কিছু আশ্রয় দিয়েছেন, কিন্তু তোমরা শেষে বহুত বেশি লক্ষ্মী। এই মাটিতে জন্মানো, এই মাটিতে বড়া, এরকম সংস্কার পাওয়া। তা খুব অনার্ড যে তোমাদের কাজকে দেখছিলাম আমি, তোমাদের একটু সামনে পিছনে পর্যন্ত টিচারদের খুব আনন্দ হচ্ছিল তোমাদের দেখে, আমারই নিজের অনুপ্রেরণা লাগলো। এবং আমি বিশেষ করে আমাদের একরূপানন্দ মহাশয়কে ধন্যবাদ দেবো, যে আমাদের একটা মিটিং ছিল বেলুর মাঠে, সেই অনেকবার উনি বলেছেন না, হয়ে উঠছিল না, তারপরে এবার বলেছেন যে এরকম সময়। তো দেখছি যখন আগে 2-3 বার করা যেতে পারেনি, এবারটা ঠিক আছে, যাই
এখানকার ছেলে মেয়েদের একটু দেখা হবে কেমন দেখে আছে, পৃথিবীটা দেখা, তাহলে তমলুক কেন বাদ যাবে, তাই না? তমলুকে দেখি, তাতে আমার সুবিধা দেখো, আমি যেহেতু তোমাদের জন্য ভাবলাম বা এই মহারাজ কথা ভাবলাম, আমার কি লাভ হলো জানো? এর মাঝখানে এলো গুরু পূর্ণিমা, আর গুরু পূর্ণিমাকে আমরা সবাই একটু বেলুড় মঠে, আমার যেখানে দীক্ষার স্থান, গুরু স্থান, সেখানে প্রেসিডেন্ট মহারাজ আছেন, প্রণাম করবো, ঠাকুর হবে, খুব দেখার ইচ্ছা। কিন্তু গত 30 বছর ধরে কোনোদিন সুযোগ হচ্ছে না, আমরা কোথায় কোথায় থাকি, আসতে পারি না। কিন্তু যদি এখন এই প্রোগ্রাম না থাকতো, আমি তো আমার বেলুড় মিটিং করে চলে যেতে হতো। তো আমি বলি মহারাজ আপনাকে অনেক কৃতজ্ঞতা, যে কারণে থাকা হলো, আমার গুরু প্রণাম গুরু পূর্ণিমার দিনে বেলুড় মঠে গুরুস্থানে সেই মাটিতে করা গেল। তো আমি তোমাদেরকে সবাই সেই কারণে সবাইকে ধন্যবাদ জানাবো। আর লাস্টে একটা লাস্ট ফাইনাল রাউন্ড, একটা আবার টেস্ট, হ্যাঁ, এখানে কম্পিটিশন বিটুইন লেফট অ্যান্ড রাইট, নট গিভিং লেফট অ্যান্ড রাইট, লেফট অ্যান্ড রাইট। তো ধরেন আমি এটা একটা লাইন, ঠিক আছে, ফোকাস সেকেন্ড, এই লাইনটা এপাশে তারা হচ্ছে রামকৃষ্ণ গ্রুপ, এটা তারা হচ্ছে রাম গ্রুপ, এটা হচ্ছে কৃষ্ণ গ্রুপ, রাইট? তো আমি যখন লেফট দেখাবো, তোমরা বলবে একটা, ঠিক আছে, রাম তাহলে একটা ওইদিকে হবে, এদিকটা হবে না। যদি কৃষ্ণ বলবো তাহলে এদিকটা হবে, ওই দিকটা হবে না। অ্যাটেনশন তো আমি গোলমাল হয়ে যাচ্ছে। তো আমি কখনো আমার আবার সেরকম 1 2 কতবার বলবো, রামকৃষ্ণ কতবার বলবো, কখন বলবো ঠিক নেই, ঠিক আছে? তোমাদের কিছু বলার নেই, সিঙ্গেল ক্লাব রাম, ঠিক আছে চলো, আচ্ছা রাম, ওকে, কৃষ্ণ কৃষ্ণ, রাম রাম, কৃষ্ণ রাম, কৃষ্ণ রাম, রাম কৃষ্ণ, রাম কৃষ্ণ। Okay, now fine. Jai Ram Krishna. Thank you.